সিংহা হত্যা মামলা, মেজর সিংহা হত্যা মামলা, ওইটা খুব কষ্ট করেছিলাম। ওইটা করার সময় মনে হয় আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন এই মামলাটা করার জন্য। তুমি তো ছাত্র জীবন থেকে লেখালেখি করো, আমি সিআরপিসি লেখার সিদ্ধান্ত নিয়েছি। তোমার দরকার, তুমি লিখবে, আমি ডিকটেশন দেব, দেখায় দেব কিভাবে লিখবে। রানা দাশগুপ্ত প্রুফ দেখবেন। আমরা তো কিছুই করতে পারিনি। জহুরুল হক সাহেব আর আপনারা তো বিরাট কাজ করে ফেলছেন। পেনো নিউজের সাপ্তাহিক নিয়মিত আয়োজন আইন ও জনতা প্রোগ্রামে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট সিজান এহসান। আজকে আমাদের সাথে আছেন কক্সবাজার জেলার কৃতি সন্তান, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী, বিশিষ্ট কলামিস্ট, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর স্যার। আজকে আমরা স্যারের সাথে কথা বলবো। কীর্তিমান এই মানুষটি কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে সিনিয়র সদস্য হিসাবে দীর্ঘদিন যাবৎ আইন পেশায় নিয়োজিত আছেন। পাশাপাশি তিনি কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ও কক্সবাজার জেলা দায়রা জজ আদালতে সাবেক পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব পালন করেছেন। আমরা আজকে ওনার সাথে কথা বলবো, ওনার জীবনাচরণ এবং তার যে পেশাগত জীবনের পুরনো কিছু স্মৃতি আমরা আজকে রোমন্থন করব এবং উপস্থাপন করব আপনাদের সামনে। পেনো নিউজের আইন ও জনতা প্রোগ্রামে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। স্যার, আমরা প্রথমে জানতে চাইব যে আপনি কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে কত সালে আপনি যোগদান করেছেন এবং সেই সময়ের স্মৃতিগুলো সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আমি ল পাশ করার পর 1978 অগাস্টের দিকে, না অগাস্ট না, বোধহয় জুলাই, অ্যাডভোকেট জ্যোতিষর চক্রবর্তীর জুনিয়র হিসাবে জয়েন করেছি। যদিও আমার বাবা একজন অ্যাডভোকেট ছিলেন, ওনার নির্দেশেই আমি জ্যোতিষর চক্রবর্তীকে সিনিয়র হিসাবে বেছে নিয়েছিলাম। আমি অ্যাডভোকেট হিসাবে এনরোল হই বাংলাদেশ বার কাউন্সিলে 3/2/79। এখন থেকে 45 বছর আগে। তখন আমি যখন জয়েন করি তখন টিনসেট দেওয়ালের পুরানো একটা বার ভবন ছিল। বারের সদস্য সংখ্যা প্রায় 50 মতো ছিল। যদিও বা এখন 1200-এর অধিক সদস্য। এখন বহুতল ভবন বারের হয়েছে 2টা। তখন টিনসেটের ঘর ছিল, লাইব্রেরি ছিল, লাইব্রেরিতে পড়াশোনা হতো, আইনজীবীরা পড়াশোনা করতেন। এখন বিল্ডিং হয়েছে, আলিশান ডেকোরেটেড চেম্বার হয়েছে আমাদের, কিন্তু লেখাপড়া করা উকিলের সংখ্যা একদম কমে গেছে। আজকের যে অ্যাডভোকেট জাহাঙ্গীর, যে আপনার অবস্থান, সারা বাংলাদেশে যে কয়জন ক্রিমিনাল প্র্যাকটিশনার আছেন তাদের মধ্যে সত্যিকার অর্থে বলতে গেলে আপনি অন্যতম। এই ক্ষেত্রে আপনার বাবার পেশা ও আইনজীবী ছিলেন, আপনার বাবাও আইনের পেশার সাথে সম্পৃক্ত ছিলেন। যে আপনার বাবার পেশাটাকে আপনি যে নিজের মতো করে আপনি যে আইন পেশায় আসলেন, আপনার বাবা কি কোনোভাবে অনুপ্রাণিত হয়েছেন? অবশ্যই। আমি ছাত্র জীবন থেকেই, কারণ আমার বাবার চেম্বার তখন আমরা গুলঘর বলতাম বাসার সাথে, তো ওইখানে কেস ডায়েরি, মুন্সি ছিলেন ইদ্রিস মুন্সি, দানু মুন্সি, এদেরকে চাচা ডাকতাম। এদের কাছ থেকে কেস ডায়েরি, এজার, এগুলো দেখতাম। আমি দেখতে দেখতে আমিও একটু উৎসাহিত হয়েছিলাম। আর বাবা সবসময় আমাকে জিন্না সাহেবের এবং নেহেরুর জীবনীমূলক বই পড়তে দিতেন। এই প্রথম জীবনে ওকালতিতে খুব কষ্ট। জিন্না সাহেব ওকালতি ছেড়ে দিয়ে কিছুদিন চাকরি করছেন। নেহেরু মতো মানুষ 10 বছর টাকা পান নাই,
বাবার মতিলাল নেহেরু জুনিয়র ছিলেন, উনিও খুব ভালো টাইপিস্ট ছিলেন, কিন্তু হতাশ হয়ে ছাড়িয়ে দেন নাই। তো প্রথম ওকালতিতে আসলে একটু কষ্ট হবে, হতাশ হবে না। তা আমি হতাশ না হওয়ার জন্য আমাকে এই জীবনী বইগুলো উনি পড়াতেন। আপনি তো স্যার অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট মরহুম অ্যাডভোকেট জহুরুল ইসলামের সাথে আপনি জুনিয়রশিপ করেছেন। জহুরুল হক স্যারের সাথে আপনার যখন জুনিয়রশিপ করেছেন সে সময়ের কিছু স্মৃতি যদি আপনি একটু যদি বলতেন। তাহলে তো আমি বলি, আমি এনরোল হওয়ার পরে কক্সবাজারে বেড়াতে আসলেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এবং তৎকালীন জাতীয় আইনজীবী সমিতির সভাপতি আহমদ সুবান। ওনার সাথে আমার বাবা সহ দেখা করতে চাই এখানে হোটেলে। তখন পরিচয় হওয়ার পর অন্যান্য উকিল সাহেবরাও গিয়েছিলেন। উনি বলেন যে তুমি ঢাকায় চলে আসো হাইকোর্টে। বলো ঠিক আছে, চলে যাব। আমি ওনার সাথে এক সপ্তাহের ভিতরে ঢাকা চলে গেলাম। তো ঢাকা চলে যাওয়ার পর আমি ওনার জুনিয়র ছিলাম, ওনার ডিকটেশন লিখতাম। তখন আমি ওনার জুনিয়র হিসেবে পেয়েছি ব্যারিস্টার ফজলুল করিম, ওনার ভাইয়ের ছেলে, পরে চিফ জাস্টিস হয়েছে, কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। ব্যারিস্টার জয়নুল আবদিনকে পেয়েছি, জিয়াউর রহমান খানকে পেয়েছি, তারপরে আওয়ামী লীগ আমলের সাবেক প্রতিমন্ত্রী প্রফেসর নুরুল ইসলাম সাহেবকে পেয়েছি। তো ওখানে আমি 79 পড়া ছিলাম, কিন্তু সমস্যা ছিল যে আমি ডিকটেশন লিখতাম, আমি টাইপ জানতাম, টাইপ করে দিতে উনি খুব সন্তুষ্ট, কিন্তু আমার কোথাও দাঁড়ানোর কথা বলার সুযোগ ছিল না আইনত। কারণ লোয়ার কোর্টে 2 বছর না হলে হাইকোর্টে এনরোল হওয়া যায় না, তখন আমার হয় নাই। তা আমি এক ধরনের ভিতরে ফ্রাস্ট্রেশনে ভুগতেছিলাম। তো আমি একটা ম্যাচে থাকতাম বশিরুল্লাহ রুট, তো ওইখান থেকে সুবান সাহেবের ধানমন্দির চেম্বারে যেতাম বাসায়। আসা যাওয়ার সময় হাঁটে যেতাম। তো ওইখানে অবজারভারে দেখলাম লিগ্যাল ব্রাঞ্চের এয়ারফোর্সের লোক নেবে। তা আমি এদেরকে সাথে দেখা করলাম। দেখা করার পরে আমাকে দেখে কথাবার্তা বললে ওনারা খুশি, কিন্তু কন্ডিশন দিলেন যে আপনার বাবা যেহেতু উকিল, ওনার অনুমতি লাগবে, একটা বন্ড হবে, 16 বছর মিনিমাম চাকরি করতে হবে। তখন বাবার অনুমতির জন্য আমাকে পাঠানো হলো। বাবার সাথে দেখা করার পরে তো উনি আমাকে বললেন যে আমি তো ওগুলো বেশি বুঝি না, তুমি আমার বন্ধু জহুরুল হকের সাথে দেখা করো। জহুরুল হক মানে চিটাগাংয়ের জহুরুল হক। উনি অ্যাডভোকেট জহুরুল হক সাহেব কক্সবাজার জেলার প্রথম পাবলিক প্রসিকিউটর ফিরোজ আহমদ চৌধুরী এবং আমার বাবা পেকুয়া জিএমসি হাই স্কুলের প্রথম বেসের 42-তে একসাথে মেট্রিক পাস করেছিলেন। তারা খুব ঘনিষ্ঠ বন্ধু, আমাকে নিজের পুত্রের মতো স্নেহ করতেন। তখন আমার বাবা বললেন যে তুমি জহুরুল হক সাহেবের সাথে কথা বলো। এইদিকে অ্যাডভোকেট সালামতুল্লাহ সাহেবের ওইখান থেকে টেলিফোন করে উনি বলে দিয়েছেন। তা আমি যাওয়ার পরে তো উনি বললেন যে তোমাকে তো আমার খুব দরকার। তা আমি বললাম বাবা পাঠাইছে এয়ারফোর্সে যাব, 16 বছরের 16 বছর তো ওকালতি তোমার জন্য বসে থাকবে, তুমি 16 বছর পরে আসলে তো জুনিয়র হয়ে যাবে, কিছু জানবে না, তোমাকে আমি খুঁজতেছি, আমি রানাকে পেয়েছি, তোমাকে দরকার, তুমি তো ছাত্র জীবন থেকে লেখালেখি করো। আমি সিআরপিসি লেখার সিদ্ধান্ত নিয়েছি। ল রিফর্মস অর্ডিন্যান্স 1978 জিয়াউর রহমান সাহেব যেটা করেছিলেন, ওইটা 1979-এ আইন হলই। আইন হওয়ার পরও সিআরপিসি আমূল পরিবর্তন হয়। তো ওগুলা দেখে দেখে করা খুব কষ্টসাধ্য। একটা বই আমি করব, তোমার দরকার, তুমি লিখবে, আমি ডিকটেশন দেব, দেখায় দেব কীভাবে লিখবে। রানা দাশগুপ্ত উনি করবেন, প্রুফ দেখবেন। তো ওইখান থেকে আমি এই সিআরপিসি লেখা, প্যানেল কোড, এভিডেন্স অ্যাক্ট, এগুলা, আর সিআরপিসি এটা 80-তে প্রকাশ হলো। এই বইটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও কিন্তু বিচারপতিদের সামনে এই বইটা দেখা যায়, সিআরপিসির এই বইটা দেখা যায়। তো খুব ভালো মানের একটা বই,
এবং আমরাও প্র্যাকটিস লাইফে এটা ইউজ করি। তো এই যে মধু স্মৃতি, বই লেখার কিছু স্মৃতি আছে, সেই স্মৃতিগুলো যদি একটু বলেন। প্রথম এডিশনে আমি আর রানা দাশগুপ্ত দুজনের নামই আছে। অ্যাডভোকেট জহিরুল হক অ্যাসিস্টেড বাই রানা দাশগুপ্ত, মোহাম্মদ জাহাঙ্গীর, এইভাবে ছিল। এই বইয়ের ফরওয়ার্ড লেখার জন্য রাজি হয়েছিলেন জাস্টিস আব্দুর রহমান চৌধুরী, তখনকার খুব নাম করা জাস্টিস হাইকোর্ট ডিভিশনের। আমাকে পাঠানো হয়েছিল ওনার বাসায় ঢাকায় 6 মিন্টু রোডে উনি থাকতেন তখন। আমাকে পাঠানো হয়েছিল 5 কপি নিয়ে, যে ওনাকে 1 কপি, জহিরুল হক সাহেবের দস্তখত করা, চিফ জাস্টিসকে, তারপর আইনমন্ত্রীকে, পুলিশের আইজিকে, সবাইকে 1 কপি দেওয়ার জন্য। আমি তখন জাস্টিস কামাল উদ্দিন চৌধুরীকে ওনার চেম্বারে গিয়ে অনুমতি নিয়ে, চেম্বারে গিয়ে উনি বই দেখার পরে আসতে বলো। তা উনি আমাকে খুব এনকারেজ করেছিলেন। আমরা তো কিছুই করতে পারিনি। জহিরুল হক সাহেব আর আপনারা তো বিরাট কাজ করে ফেলছেন। তখন ওনার রেজিস্ট্রারকে দেখে বলে দিলেন, এটা আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্টের জন্য অ্যাপ্রুভ করে দাও এবং অফিসিয়ালি 15 কপি বই কিনে নাও ক্যাশ টাকা দিয়ে। তো এগুলো আমার স্মরণীয় ব্যাপার। একজন জাস্টিসের বাসায় যাওয়া, বইয়ের উসিলায়, আবার বই দেওয়ার জন্য একজন চিফ জাস্টিসের চেম্বারে দেখা করা। ওই চিফ জাস্টিস কত বিনয়ী, বললেন যে চিফ জাস্টিস হয়ে গেছেন বাংলাদেশে, তখনও বলেন যে আমরা তো কিছুই করতে পারি নাই, আপনারা তো মহৎ কাজ করে ফেলছেন, এই কলম ছাড়বেন না, আপনার সিনিয়র জহিরুল হক সাহেবকেও বলবেন। আমি অভিনন্দন জানাইছি এই লেখা কন্টিনিউ করতে। স্যার, আপনাকে প্রায় সময় বলতে শুনি কক্সবাজার বারের ইতিহাস 123 বছরের ইতিহাস বলতে শুনি আপনাকে প্রায় সময়, এবং আপনি খুব গর্বের সহিত কক্সবাজার বারকে রিপ্রেজেন্ট করার প্রায় সময় চেষ্টা করেন, বিভিন্ন প্রোগ্রামে আপনাকে কথা বলতে দেখি। এই 100 বছরের ইতিহাসে আপনি যাদের সাথে কাজ করেছেন তাদের সম্পর্কে যদি একটু বলতেন, যাদের সাথে, যারা প্রয়াত হয়েছেন, খুব ভালো আইনজীবী ছিলেন। জ্যোতিষর চক্রবর্তী আমার সিনিয়র, তারপর শশাঙ্কবাবু ক্রিমিনালের, তারপর মোহাম্মদ আলী ছিলেন ক্রিমিনালের, ওনাদের আগে ছিলেন মনিন্দ্র মুক্তার, খুবই নাম করা। তারপরে নূর আহমদ সাহেব, জহিরুল ইসলাম সাহেব, মওদুদ সাহেব, তারপর খুরশেদ প্রয়াত এরা, তারপর প্রফেসর নূর আহমদ, উনি আমার সাথে একসাথে এপিপিও ছিলেন, প্রথম বেসের এপিপি। আবার আমি পিপি থাকাকালে উনি এপিপি ছিলেন। আবার আমার পরে উনি কিছুদিন পিপিও ছিলেন, পরে রিজাইন দিছেন। উনিও ভালো লয়ার। আর শাহজাহান সাহেব চিটং আমাদের সাথে করছেন, উনিও এপিপি ছিলেন, এখন জীবিত। এরা খুব ভালো লয়ার। এখন আপনি যখন পিপি হন, সে সময়ে হচ্ছে যে যতটুকু ইতিহাস ঘেটে দেখলাম, এরশাদ সরকার তখন ক্ষমতায় ছিলেন। সে সময় বিচার করার ক্ষেত্রে বা বিচারের সহযোগিতা করার ক্ষেত্রে পিপি হিসাবে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল কিনা? কক্সবাজারের প্রথম উপজেলা চেয়ারম্যান একটা মার্ডার কেসের আসামি ছিলেন। ওনার মামলা চার্জশিট হওয়ার পরে ট্রায়ালের জন্য আসছে। তখন বাংলাদেশের চিফ জাস্টিস MM রুহুল আমিন ট্রান্সফার হয়ে গেছেন, আসছেন মোহাম্মদ আনোয়ারুল হক সাহেব ডিস্ট্রিক্ট জজ। তো ডিস্ট্রিক্ট জজ সাহেবের ওইখানে একটা চিঠি দিলেন থ্রু পিপি সিআইডির ইন্সপেক্টর, যে গভর্নমেন্ট এই মামলাটা আবার ফার্দার ইনভেস্টিগেশনের জন্য সিদ্ধান্ত নিয়েছেন, আমাকে আইইউ হিসাবে নিয়োগ করেছেন, আপনি জজ সাহেবের পারমিশন নিয়ে সিডিটা আমাকে দিয়ে দেন। তো জজ সাহেবের পারমিশনের জন্য দরখাস্তটা আমার মাধ্যমে দিছে। তো আমি চিন্তা করে মার্জিনে, দরখাস্তের মার্জিনে লিখে দিয়েছিলাম, দেখিলাম, স্তম্ভিত হইলাম। অভিযোগপত্র দাখিলের 34 মাস পর মামলার বিচার
শুরু হওয়ার প্রাককালে বিচারিক আদালতে এই ধরনের নজিরবিহীন দরখাস্তের প্রার্থনার সাথে আমি একমত নই বিদায় কোনো ধরনের সুপারিশ করা হইতে বিরত রইলাম। ওইটা আমি লিখে দিয়ে দিছি। তখন এই আনোয়ারুল হক সাহেব ওইটা পেয়ে তখন আইও আছেন উপস্থিত, সব সিনিয়র আইনজীবীকে জিজ্ঞেস করলেন, বলে আমি এই সমস্যায় পড়েছি, আমি কি করব। তখন সিনিয়ররা বললেন যে স্যার, আমরা তো এই কক্সবাজার ম্যাজিস্ট্রেট কোর্টের উকিল ছিলাম 40-50 বছর ওকালিতে, জজ কোর্টের এগুলো তো আমরা বেশি জানি না। তো জজ সাহেব বললেন, আমি তাহলে আপনাদের ইয়াংগেস্ট পিপি ওনার একটা মন্তব্য এখানে লিখিত দিয়েছে, এতে পড়ে শুনাইয়া বলবে আমি এইটাই গ্রহণ করে ওই পিটিশনটা নামঞ্জুর করলাম। ওইটার পক্ষে, আসামির পক্ষে অ্যাডভোকেট আনা হয়েছিল ঢাকা থেকে, উনি আসছিলেন। তো উনি মুভ করলেন, বলে আপনি সরকারের উল্টা দিতে পারেন কিনা, আপনি এখন অল্প বয়স, এগুলো কি বুঝেন? আমি বুঝি যে সরকার আমার মক্কেল, আমি পিপি সরকারের চাকরি করি না, আমি সরকারের লিগ্যাল অ্যাডভাইজার, সরকারের যা উচিত তাই করতে আমি পরামর্শ দেব, এবং সরকার যদি ইলিগেল কিছু করতে বলে আমি করতে বাধ্য না। আমি এইটা মনে করছি ইলিগেল কোনো ব্যক্তি বিশেষকে রিলিফ দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ইচ্ছাকৃতভাবে বায়াসড হয়ে এটা করছেন। আমি এটা বুঝেছি, এটা দিছি। আপনি হাইকোর্টের উকিল, আপনি হাইকোর্টে যান। তো উনি হাইকোর্টে গিয়েছিলেন ওইটা নিয়ে, হাইকোর্টে ওইটা সামাইলি রিজেক্ট করেছেন। উনি ওই পয়েন্টে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, সুপ্রিম কোর্টও শুনানি করে ওইটা নামঞ্জুর করেছেন, এবং আমার কমেন্টটা ওই ওনাদের রায়ে বাংলায় উল্লেখ করেছিলেন, এবং ওই রায়টা নাকি এখন সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল অফিসে সংরক্ষিত আছে ভবিষ্যৎ রেফারেন্সের জন্য। 46 বছর ওকালতি জীবনে আপনি অসংখ্য মার্ডার কেস পরিচালনা করেছেন, সরকারের পক্ষেও করেছেন, আবার আপনি ডিফেন্স কেস হিসেবে অনেক আসামির পক্ষেও নিয়েছেন। এমন কি কোনো কেস আছে যেটা আপনাকে খুব স্পর্শ করে এখনো, যে মার্ডার ট্রায়াল পরিচালনা করতে গিয়ে আপনার যে মামলাটা শাস্তি হয়েছে বা যাকে খালাস করিয়েছেন, এমন কোনো মামলা আছে যেটা আপনাকে স্পর্শ করে? আমার সবচেয়ে মৃত্যু আগ পর্যন্ত স্মরণ থাকবে, অত্যন্ত পরিশ্রম করেছি, কষ্ট করেছি, এটা হলো সিংহা হত্যা মামলা, মেজর সিংহা হত্যা মামলা। ওই মামলার পিপি ছিলেন ফরিদুল আলম, আমার ডাইরেক্ট জুনিয়র। তার ম্যাজিস্ট্রেট কোর্টে ওইটা কমপ্লেন কেস হিসেবে করছিলেন মুস্তফা সাহেব, মোহাম্মদ মুস্তফা। উনিও বয়সে একটু আমার সিনিয়র হলো, উনি এয়ারফোর্সে চাকরি করেছেন এই কারণে, কিন্তু উনি আমার চেম্বারে ছিলেন। তো এই চারজন সবার সিনিয়র হিসাবে দায়িত্ব দিয়েছেন আমাকে। ওই মেজর সিংহার বন্ধুবান্ধব যারা ছিল, উনি তো রিটায়ার্ড, এরা খুব সিরিয়াস ছিলেন মামলাটার জন্য। তো আমার বাসায় গিয়ে দায়িত্ব নিতে হবে, আমি দায়িত্ব নিয়েছিলাম। ওইটা রানা দাশগুপ্ত আসামির পক্ষে আসছে, ঢাকা থেকে, চিটাং থেকে, অন্যান্য উকিলরাও, চন্দন আসছিল, আর 10-15 জন চিটাং থেকে আসতো। তো তখন তো চিটাং বড় ডিস্ট্রিক্ট, আমরা তো ছোটো ডিস্ট্রিক্ট, ঢাকার উকিল সাহেব আসছেন। তো আমি বেশি পরিশ্রম করছি, কাগজপত্র, আইন এবং চিন্তাভাবনাও করছি, এবং আপ্রাণ চেষ্টা করছি দোষীকে শাস্তি করানোর জন্য। এইটা মোটামুটি একটা ভালো রায় হয়েছে, 2 জনের ফাঁসি হয়েছে, ওসি প্রদীপ এবং লিয়াকত, ইন্সপেক্টর লিয়াকত, আর 5 জনের ইয়ে হয়েছে, যাবজ্জীবন হয়েছে। তো ওইটা করার সময় ওইটা লিখিত একটা আর্গুমেন্ট দিয়েছিলাম আমি, 195 পৃষ্ঠা, ওইটা আমার লেখা, আমার কম্পিউটার থেকে ইয়ে করা, এবং এটা সেনাবাহিনীর র্যাবের কিছু বন্ধুবান্ধব, যে আমি তো 195 পৃষ্ঠা প্রিন্ট করে বাইর করার মতো শক্তি আমার নয়, আমাকে একটু হেল্প করেন। এরা পেন ড্রাইভ করে নিয়ে গিয়ে
প্রিন্ট করে দিয়েছিলেন। ওইটা খুব কষ্ট করেছিলাম। ওইটা করার সময় মনে হয় আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন এই মামলাটা করার জন্য। এই মামলা প্রদীপের যে জুলুম অত্যাচারের আমি সাক্ষী নিতে গিয়ে নন অফিসিয়ালি কথাবার্তা শুনে যা জেনেছি, মনে হয়েছে আমাকে আল্লাহ বাঁচায় রেখেছে এই মামলাটা করার জন্য। আমি পিপি না, পিপিকে সাহায্য করার জন্য ইনভলভমেন্টের পক্ষে উকিল হিসাবে ছিলাম। আমি ওইটা খুব সন্তুষ্ট। আর আসামি হিসাবে আমি কক্সবাজার একুর স্কুলের ইসলাম সদাগর মার্ডার কেস, তারপরে কক্সবাজার পৌরসভার সত্তার হত্যা, তারপর দুলাহাজারার মজ্জল সদাগর চেয়ারম্যান মার্ডার কেস, এইগুলাতে আমি ডিফেন্সে ছিলাম এবং এই মামলাগুলা খালাস হয়েছে এবং সবগুলা শাস্তি হওয়ার মতো কেস। প্রসিকিউশনের সিরিয়াসনেসের অভাব বা অভিজ্ঞতার অভাব, আগে সেশনস কেস প্রসিকিউট করার পদ্ধতি, কৌশল, ডিফেন্স কী ফাঁক বের করতে পারে, এই অভিজ্ঞতা একটু আমার মতে ক্ষমতা থাকাতে ওগুলো খালাস হয়েছিল। তো ওগুলা খালাস করছে, এটা আমার জন্য ক্রেডিট।